খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে বড়সড় দুর্নীতি, মমতার বিরুদ্ধে 635 কোটির বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। থাকবে না এপাং ওপাং থেকে হাম্বা, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা মন্ত্রীর। কথা রাখলেন মুখ্যমন্ত্রী, টাটাকে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, সিঙ্গুরেই ফিরছে তাহলে বিনিয়োগ। দিল্লির দরবারে বড় দায়িত্বের শ্রমিক, বঙ্গ বিজেপির নতুন সভাপতি কে? নিরাপত্তা কেড়েছে সরকার, প্রাণ বাঁচাতে বন্দুক হাতে ঘুরছেন তৃণমূল সাংসদ। 5.5 ঘন্টা টানা সিআইডি জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা মমতার কাছে অভিষেক, 14 জুন ফের তলব। জল্পনা নয়, এবার প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের সই, রয়েছে কার কার নাম। বিরোধী দলনেতার পদে বহিষ্কৃত বিধায়ক, হাইকোর্টে বিস্ফোরক প্রশ্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোফতাফিজুর, দলবদলের জল্পনা। আর পাম্প থেকে সবাই কিনতে পারবে না পেট্রোল ডিজেল, সংকট কাটাতে নয়া নির্দেশিকা কেন্দ্রের। বাংলায় বড় অঙ্কের লগ্নি নিয়ে আসবে টাটা, শুভেন্দুর বিরাট দাবি। কাজে লাগাবেন সেই 5 বারের বিধায়ককে, কে তিনি জানেন? সম্মান না পেলে আর তৃণমূলে নয়, আইপ্যাককে দোষে ঘোষণা অনুব্রতের, মুখ খুললেন ভোটের নিষ্ক্রিয়তা নিয়েও। আমার চেয়ে খারাপ কেউ হবে না, আইন ভঙ্গকারীদের করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুশ ইন অভিযোগের মাঝেই দিল্লিতে সম্পন্ন বিএসএফ বিজেপি বৈঠক, যৌথ বিবৃতিতে কোন ইঙ্গিত? বুড়ো সময়ের বিয়েতে দিব্যি আছেন দিলীপ ঘোষ, ডুয়ার্সের আনাচে কানাচে রিঙ্কুর প্রেমে মজেছেন রোম্যান্টিক মন্ত্রীমশাই। প্রেমের প্রস্তাবে না, চলন্ত বাসে কিশোরীর গলা কেটে খুন, কাটোয়ায় যুবকের যাবজ্জীবন। কলকাতায় বাড়ি ছাড়ার নোটিশ, দিল্লিতেও ঠাঁই নাড়া হলো তৃণমূল, বিদ্রোহী সাংসদের বাড়ি থেকে দফতর এলো অনুগতের বাংলোয়। তৃণমূলে গৃহদাহ, প্রকাশ্যে বিদ্রোহী শিবিরের 20 সাংসদের সই সহ চিঠি। তৃণমূল এনসিপি মিলে তৈরি হবে অখণ্ড কংগ্রেস। ফের অভিষেকের দুয়ারে সিআইডির আধিকারিকেরা, কিসের অভিযোগে হাজির গোয়েন্দারা? খারাপ খবর, শুক্রবারে ফের বেড়ে গেল সোনার দাম, এক ক্লিকে জেনে নিন কোন শহরের রেট কত। আইনের গেরোয় অহংকার চূর্ণ, সুকান্ত বললেন কোর্টের রায়ের ঠেলায় ভবানী ভবনে ছুটলেন অভিষেক, না হলে যেতেন না। ফাঁস হলো তৃণমূলের সেই 19 জনের চূড়ান্ত তালিকা, লোকসভা কাঁপিয়ে মোদিজির পথে কারা, শোরগোল রাজনীতিতে। পুর নিয়োগ দুর্নীতিতে ফের ঘেরাটোপে রথীন ঘোষ, তৃতীয়বার তলব ইডির, বাড়বে কি অস্বস্তি? স্ক্যানারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, 635 কোটি তদন্ত হবে, ঘোষণা শিল্পমন্ত্রীর। আরও শক্তিশালী হয়ে উঠছে এল নিনো, ভারতে বর্ষাকাল শুরুর মুখে, অশনি সংকেত দিল আইএমডি। বর্ষার শুরুতেই অশনি সংকেত, শক্তিশালী হচ্ছে এল নিনো। পঞ্চায়েত দপ্তরে কাজে গতি আনতে ঢালাও কর্মী নিয়োগের ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। সবচেয়ে বেশি সময় ধরে দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্যের জন্য পুজো দিলেন কঙ্গনা রানাউত। শেষ মুহূর্তের আবেদন আর গ্রহণ নয়, টেন্ডার নিয়ে কড়া বার্তা নবান্নের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রকে কেন্দ্র করে এবার বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউ টাউনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। শুভেন্দুর দাবি, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করার নাম করে রাজ্য সরকারের রাজকোষ থেকে প্রায় 635 কোটি টাকা একটি বিশেষ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে। এই গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, এই বিষয়টি কেবল অনিয়ম নয়, এটি সরাসরি আর্থিক
আর্থিক তছরূপের ঘটনা। তার অভিযোগ, বাণিজ্যের নামে কার্যত দুর্নীতির উৎসব চলেছে। যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটিকে এই বিশাল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, তাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। শুভেন্দুর দাবি, সরকারি নিয়ম ও স্বচ্ছতা বজায় না রেখেই সম্পূর্ণ অনৈতিকভাবে এই বিপুল অঙ্কের টাকা সংশ্লিষ্ট সংস্থাকে উপঢৌকন হিসেবে দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিরোধী দলনেতা হুঙ্কার দিয়েছেন যে তিনি এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন। শুভেন্দু স্পষ্ট জানান, প্রয়োজন পড়লে আর্থিক দুর্নীতি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাগুলিকেও এই বিষয়ে নথিপত্র দিয়ে তদন্তের অনুরোধ জানানো হবে। তার কথায়, রাজ্যের সাধারণ মানুষের করের টাকায় তৈরি রাজকোষ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বাণিজ্য সম্মেলনের নামে 635 কোটি টাকার যে নয়ছয় হয়েছে, তার প্রতিটি পয়সার হিসাব দিতে হবে। এপাং ওপাং, হাম্বা হাম্বা থেকে টর্নেডো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতাগুলি বারবার চর্চায় থেকেছে, কম সমালোচনা হয়নি। আবার তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিভিন্ন স্কুল সহ সব লাইব্রেরিতে মমতা বন্দ্যোপাধ্যায় বই রাখার নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন বিরোধী দল বিজেপি এই নিয়ে কটাক্ষ করেছিল। তবে রাজ্যে পালাবদল হতেই সব লাইব্রেরি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই সরিয়ে দিতে তৎপর বিজেপি সরকার। দপ্তরের দায়িত্ব নিয়েই বড় পদক্ষেপ করতে চলেছেন রাজ্যের জনশিক্ষা, প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মমতার বই নিয়ে কি বললেন গৌরীশঙ্কর? মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই গতকাল দপ্তরে গিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। দপ্তর থেকেই TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মন্ত্রী জানান, বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনতে সোনার বাংলা গড়ে তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইগুলি বাতিলের প্রয়োজন রয়েছে। এই প্রসঙ্গ বলতে গিয়ে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রের বাংলার ঐতিহ্যকে তুলে ধরেন। বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়দের পরেই আমরা বড় হয়েছি, বাংলাকে সমৃদ্ধ করেছি। যাদের লেখা পড়লে বাংলা সোনার বাংলা হবে, সেই মনীষীদের লেখাই আমরা পড়াবো। পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভা থেকে তিনি স্পষ্ট ঘোষণা করেন যে টাটা গোষ্ঠীকে পুনরায় সসম্মানে বাংলায় ফিরিয়ে আনা হবে। একসময় যে সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি ও শিল্পায়ন এক গভীর সংকটের মুখে পড়েছিল, সেই টাটাদের বিনিয়োগকে কেন্দ্র করেই এবার নতুন আশার আলো দেখছে বাংলা। মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই শিল্পায়নকে যে পাখির চোখ করেছেন, এই ঘোষণা তারই এক বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল। তবে টাটা গোষ্ঠী তাদের নতুন বিনিয়োগ হুগলির সিঙ্গুরেই করবে, নাকি রাজ্যের অন্য কোথাও তাদের জন্য উপযুক্ত জমির ব্যবস্থা করা হবে, তা নিয়ে এখনও খোলসা করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিগত দিনে আন্দোলনের জেরে সিঙ্গুরে যে জমিতে টাটাদের কারখানা হওয়ার কথা ছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেখানকার মাটির গুণমান এবং চরিত্র সম্পূর্ণ বদলে গিয়েছে। মাটির সঙ্গে মিশে রয়েছে ঢালাই করা রড এবং সিমেন্ট, যা চাষের বা চটজলদি নতুন কোনো প্রকল্পের জন্য উপযুক্ত নয়। তা সত্ত্বেও রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি হওয়ায় ইতিমধ্যেই বহু জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে একাধিক প্রস্তাব সরকারের কাছে জমা পড়েছে। এই সমস্ত শিল্প প্রস্তাব দ্রুত খতিয়ে দেখে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির উদ্দেশ্যে শিল্প সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় ঐতিহাসিক জয়ের মাত্র এক মাসের মধ্যেই রাজ্য বিজেপির অন্দরে বড়সড় রদবদলের হাওয়া। পশ্চিমবঙ্গের নির্বাচনী বৈতরণী পার করার অন্যতম কারিগর বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এবার দিল্লির কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার জোর জল্পনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শ্রমিককে সরানো হলে বাংলার সংগঠনের রাশ কার হাতে যাবে? দলীয় সূত্রে খবর, নতুন রাজ্য সভাপতি হিসেবে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং প্রবীণ মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায়। বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, এটি শ্রমিক ভট্টাচার্যকে পদ থেকে সরিয়ে দেওয়া নয়, বরং বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনার পুরস্কার হিসেবে তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দিয়ে সম্মান জানানোর পরিকল্পনা। তবে শ্রমিকবাবু নিজে যদি দিল্লিতে যেতে আগ্রহী না হন, সেক্ষেত্রে রাজ্য সরকারেরই কোনো গুরুত্বপূর্ণ কর্পোরেশনের শীর্ষ পদে তাকে বসানো হতে পারে। বড় দায়িত্ব নিয়ে যাওয়ার নেপথ্যে আসল কারণ কি? দলীয় সূত্রে খবর, বড় পুরস্কার দেওয়ার পাশাপাশি ৬২ বছর বয়সী শ্রমিক ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতিও এর অন্যতম কারণ। সম্প্রতি কলকাতার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকেরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে রাজ্য সভাপতি হিসেবে জেলা জুড়ে লাগাতার রাজনৈতিক সফর করা তার পক্ষে কিছুটা কঠিন। দেশের হয়ে বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এখন ঘোর নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আত্মরক্ষার তাগিদে প্রকাশ্যে একটি এয়ারগান সঙ্গে নিয়ে ঘুরছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের এই সাংসদ। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেওয়ার সময় তার সামনে রাখা সেই বন্দুকটি নজরে আসে, যা রাজ্য তথা জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ কেন এই চরম পদক্ষেপ, তার উত্তরে কীর্তি আজাদ সরাসরি বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন। তার অভিযোগ, তাকে দল থেকে বের করে দেওয়ার পর তার নিরাপত্তা সুপরিকল্পিতভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিজেপিতে থাকাকালীন তিনি Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, কিন্তু বর্তমানে নিরাপত্তারক্ষিত বটেই, বাড়ির হোমগার্ডদেরও সরিয়ে দেওয়া হয়েছে। আত্মরক্ষার তাগিদে তিনি এখন বন্দুক চালানোর অনুশীলনও করেছেন এবং জানিয়েছেন রাজনৈতিক আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে তিনি গুলি চালাতেও পিছু পা হবেন না। রাজনৈতিক প্রতিহিংসা এবং সম্ভাব্য প্রভাব কীর্তি আজাদের এই ঘটনা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি বৃহত্তর ও উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসায় বিরোধী শিবিরের বহু নেতার নিরাপত্তায় ব্যাপক কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষস্থানীয় তৃণমূল নেতারা আক্রান্ত হয়েছেন, এমনকি অনেককে প্রকাশ্য হেনস্থার শিকারও হতে হয়েছে। কীর্তি আজাদ বাংলার স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও তার এই প্রকাশ্য আশঙ্কা প্রমাণ করে রাজনৈতিক প্রতিহিংসা এবং নিরাপত্তার অভাব বিরোধী নেতাদের মধ্যে কতটা গভীর ভীতি তৈরি করেছে। এই পরিস্থিতি আগামী দিনে জনপ্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করার পথে বড়সড় বাধা সৃষ্টি করতে পারে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা 5:49 নাগাদ সিআইডির দপ্তরে পৌঁছান অভিষেক। সই জাল কাণ্ডে একটানা 5 ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত 11:27 নাগাদ ভবানী ভবন থেকে গাড়িতে বেরিয়ে যান। সিআইডি অফিস থেকে বেরিয়ে পৌঁছে যান কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে। সেখানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন নেতৃত্ব। সূত্রের খবর, আগামী 14 জুন রবিবার দুপুর 12টার মধ্যে ফের তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অভিষেকের বেশ কিছু প্রশ্নের জবাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন সিআইডি আধিকারিকরা, সেই কারণেই ফের তলবের সিদ্ধান্ত। অন্যদিকে 15 জুন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরার নির্দেশ রয়েছে অভিষেকের। এদিন বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে না গিয়ে প্রথমে কালীঘাটে নিজের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে কিছুক্ষণ থাকার পরে বিকেল 5:45 নাগাদ ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল 5:49 নাগাদ ভবানী ভবনে পৌঁছান। প্রাথমিক কিছু প্রক্রিয়ার পর অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ার কারণে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন সিআইডি আধিকারিকরা। ভোটে ভরাডুবির পর তছনছ তৃণমূল, সংসদীয় দলে তীব্র হচ্ছে ভাঙন। রাজ্যসভা থেকে একের পর এক তৃণমূল সাংসদের ইস্তফার মধ্যেই এবার সামনে এলো এনডিএতে যুক্ত হয়েছে লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ ব্লকের 19 জনের সই। গত সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ওই দিনই বিদ্রোহী ব্লকের নেতৃত্বে থাকা কাকলি ঘোষ দস্তিদার জানিয়ে দেন তাদের রাশ এখন তার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নয়, তারা এবার থেকে বিজেপি জোটকে সমর্থন করবেন। বসতেও চান লোকসভায় অন্য জায়গায়, অর্থাৎ এনডিএ সাংসদদের সঙ্গে। কোন কোন সাংসদদের নাম সামনে এসছে? সাংসদের নাম: কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সরেন, দীপক অধিকারী, জুন মালিয়া, পার্থ ভৌমিক। দিল্লিতে বৈঠকের পরই বাড়ল জল্পনা। সূত্রের দাবি, গত 9 জুন দিল্লির 9 মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাংশ সাংসদ। জানা গিয়েছে, ওই বৈঠকের দিনই 14 জন সাংসদ এনডিএতে যোগদানের পক্ষে সই করেন। পরে আরও 5 সদস্য সই করেন বলে দাবি। তাদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের জেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। দল থেকে বহিষ্কৃত এক বিধায়ককে স্পিকার রথীন্দ্র বোস কীভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি দিলেন, সেই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে তিনি স্পিকারের নির্দেশেই ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছেন। তার দাবি, এই পদক্ষেপ
বিধানসভার প্রচলিত রীতিনীতি ও আইনি কাঠামোর বিরোধী। বৃহস্পতিবার হাইকোর্টে শুনানিকালে বিচারপতি কৃষ্ণ রাও স্পিকারের সিদ্ধান্তের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন। আদালত জানতে চায়, কোনো দল থেকে বহিষ্কার হওয়ার পর একজন বিধায়ক কিভাবে বিরোধী দলনেতা হতে পারেন এবং এই নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি কেন জারি করা হয়নি। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য এই বিষয়ে স্পিকারের অবস্থান স্পষ্ট করতে হলফনামা জমার জন্য সময় চেয়েছেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী 16 জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করলেন ডোমকলের সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। আজ শুক্রবার মালদহে দক্ষিণবঙ্গের 1 ও উত্তরবঙ্গের 3 জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে যেমন উপস্থিত রয়েছেন তৃণমূল ও কংগ্রেসের বিধায়করা, তেমনই সেই বৈঠকে হাজির হয়েছেন ডোমকলের সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। আর সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুস্তাফিজুর। মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, শুভেন্দু অধিকারী একজন যোগ্য ব্যক্তি, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আশা করি বাংলার ভালো হবে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী অনেক ভালো, কারণ শুভেন্দু মাটির লোক, লড়াই করতে করতে উঠে এসছেন রাজনীতিতে, তাই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি আর সিপিএম বিধায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা, তাহলে কি কাস্তে হাতুড়ি ছেড়ে এবার পদ্ম ধরবেন মুস্তাফিজুর? যদিও তেমন কোনো সম্ভাবনা এখনও না থাকলেও শুভেন্দুর প্রশংসা করে ভবিষ্যতের পথ খোলা রাখলেই বলে মত রাজনৈতিক মহলের একাংশের। 26-এর বাংলার বিধানসভা নির্বাচনে একটি মাত্র আসনে জয়লাভ করে সিপিএম, সেটি হলো ডোমকল। তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে হারিয়ে যেতেন বাম শিবিরের দীর্ঘদিনের নেতা মুস্তাফিজুর রহমান। এহেন বাম নেতার মুখ থেকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর প্রশংসা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আর পেট্রোল পাম্প থেকে সবাইকে পেট্রোল ডিজেল দেওয়া হবে না, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শিল্পক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং বড় কোনো সংস্থার ব্যবহারের জন্য পেট্রোল বা ডিজেল আর পেট্রোল পাম্প থেকে কেনা যাবে না। পেট্রোল পাম্প থেকে শুধুমাত্র সাধারণ গ্রাহকরাই জ্বালানি তেল কিনতে পারবেন। বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানিয়েছে মোদী সরকার, সাধারণ পেট্রোল পাম্পগুলি মূলত খুচরো ক্রেতাদের জন্য, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় খুচরো গ্রাহকদের ছাড়িয়ে অনেক ব্যবসায়ী কলকারখানার ব্যবহারের জন্য বা বড় কোনো সংস্থার ব্যবহারের জন্য পেট্রোল পাম্প থেকেই তেল নেওয়া হচ্ছে। এই সমস্যাটা মূলত হয় ডিজেলের ক্ষেত্রে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, এভাবে আর পাম্প থেকে তেল কিনতে পারবে না ওই ব্যবসায়ীরা, তাদের তেল কিনতে হবে সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার পাইকারি তেল বিক্রয় কেন্দ্র থেকে। কেন এই নির্দেশিকা? প্রথমত, বিশ্বজুড়ে তেল সংকট, যার জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত মোটা লোকসানের মুখে পড়তে হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন এই বড় ব্যবসায়িক সংস্থাগুলি যদি সরাসরি তেল সংস্থাগুলির কাছ থেকে তেল কেনে, তাহলে তাদের লোকসানের পরিমাণ খানিকটা কমবে, কারণ এই সংস্থাগুলি সরাসরি তেল কিনলে কোনো ভর্তুকি পায় না। সাধারণ পেট্রোল পাম্পে যে ডিজেল এখনও 95 টাকা 20 পয়সা লিটার বিক্রি হচ্ছে, সেটাই সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে কিনতে হলে বড় ব্যবসায়ীদের গুনতে হবে লিটার প্রতি 134 টাকা 50 পয়সা। ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির লোকসান অনেকটাই কমবে।